আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। আমাদের সাহায্য চাইলে দৃষ্টিভঙ্গি বদলান। আপনি হয়তো জানেন না, ইন্ডিয়া হ্যাজ লংগেস্ট কোস্টলাইন ইন বে অফ বেঙ্গল। আজকে মোহাম্মদ ইউনুসকে এভাবেই পাল্টা দিলেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। অনেকেই বলছিলেন ডক্টর জয়শঙ্কর যেখানে প্রত্যেকটা ইস্যুতে এতটা ভোকাল, এক্ষেত্রে তিনি এতটা সময় কেন নিলেন? এমনকি ভারতবর্ষের বিদেশ দপ্তরের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনেও মোহাম্মদ ইউনুস সংক্রান্ত একটি শব্দ ব্যয় করা হয়নি। কিন্তু আজকে সব কিছুর ধৈর্যের বাঁধ কিন্তু ভাঙলো বিমস্টেক সম্মেলনের সাংবাদিক সম্মেলনে। ঠিক সেখানে পার্টিকুলারলি ডক্টর জয়শঙ্করকে মোহাম্মদ ইউনুসের এই কথাবার্তা নিয়ে প্রশ্ন করা হয়। তখন তিনি সরাসরি বলেন, উনি হয়তো জানেন না ভারতবর্ষের উপকূলবর্তী যে সীমানা তা পৃথিবীর মধ্যে সর্বদীর্ঘ এবং দীর্ঘতম, অর্থাৎ 6500 কিলোমিটার যে বে অফ বেঙ্গলের কোস্টলাইন ভারতবর্ষের আছে তা পৃথিবীর আর অন্য কোনো দেশের নেই। তাই উনি কিভাবে বললেন ভারতবর্ষ ল্যান্ডলকড হয়ে আছে? এমনকি তিনি সেভেন সিস্টার্সে চায়নার মতো একটি দেশকে ইনভাইট করেছেন। উনি পাল্টা বলেছেন, অর্থাৎ জয়শঙ্কর পাল্টা দিয়ে বলেছেন, দয়া করে দৃষ্টিভঙ্গি বদলান। যদি আমাদের সাহায্য চান, চুপ থাকুন, দৃষ্টিভঙ্গি বদলান। মনে রাখবেন, একতরফা কিছু হতে পারে না। এই পুরো সাংবাদিক সম্মেলনে যে কথাবার্তাগুলো উঠে এসছে আমি আপনাদেরকে নিঃসন্দেহে বলবো। কিন্তু তার আগে অনেক প্রশ্ন এর আগে আপনারা করেছিলেন কমেন্টে, যে কেন ডক্টর জয়শঙ্কর এতদিন চুপ ছিলেন, এর পিছনে ডিপ্লোম্যাসিটা ঠিক কি? দেখুন, আসলে কিছু বললেই তো একটা খবর, একটা স্টেটমেন্ট হয়ে যায়, কিন্তু ধৈর্য ধরে পুরো সিনারিওটা যদি আপনারা অনুধাবন করেন এবং তারপরে যদি আপনি কোনো বিষয়ে কমেন্ট করেন, সেটাই কিন্তু ডিপ্লোম্যাসি, এবং ধুরন্ধর বুদ্ধিমান লোকেরা কিন্তু সেটাই করেন। ডক্টর জয়শঙ্কর কখন এ বিষয়ে কমেন্ট করলেন? যখন উনি দেখলেন মোহাম্মদ ইউনুস যাদের থেকে সাহায্য চেয়েছিলেন, সেই চায়নার প্রেসিডেন্ট ভারতবর্ষকে তাদের অন্যতম প্রধান বন্ধু হিসাবে শুধুমাত্র রেকগনাইজ করছেন তা নয়, তিনি সরাসরিভাবে বলেছেন বর্ডারে আমরা এই মুহূর্তে কোনো যুদ্ধ চাইছি না। এমনকি আমেরিকা যেভাবে শুল্ক চাপাতে শুরু করেছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষ এবং চীন একই সঙ্গে লড়াই করবে এবং আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে। অর্থাৎ চীনের প্রেসিডেন্ট যখন এই ধরনের কথাবার্তাগুলো ভারতকে উদ্দেশ্য করে বলেন, তখন কিন্তু ভারতবর্ষ স্যাঙ্গুইন হয়ে যায়। মোহাম্মদ ইউনুস যতই এই বর্ডার এরিয়াতে উস্কানোর চেষ্টা করুন না কেন, চীন কিন্তু আপাতত ভারতের সঙ্গে সরাসরি কোনো সংঘাতে যাবেন না। দ্বিতীয়ত, ডোনাল্ড ট্রাম্প আজকে ট্যারিফ ঘোষণা করেছেন বিশ্বজুড়ে। আমি এই বিষয়ে একটি প্রতিবেদন আজকে সকালে বানিয়েছি, আপনারা গিয়ে দেখতে পারেন। তিনি সব থেকে বড় মোক্ষম চালটি কোথায় মেরেছে জানেন? তিনি বাংলাদেশের উপর 37% ট্যারিফ চাপিয়ে দিয়েছেন। বাংলাদেশের শিল্প 90% কিন্তু বস্ত্র শিল্প, এবং বস্ত্র শিল্পের মার্কেটটাই হলো আমেরিকার মতো প্রভাবশালী কিছু দেশ। আর আমেরিকার এই মার্কেট, এবং এই মার্কেটের উপর যদি 37% ট্যারিফ বাংলাদেশকে দিতে হয়, এবং এই পুরো বিষয়টা আসলে বাংলাদেশের বস্ত্র শিল্পটা কার্যত শেষ ধাপে যে পৌঁছে গেল, তা অনেক অর্থনীতিবিদই কিন্তু বলতে শুরু করে দিয়েছেন। এবং আমেরিকা এবং বাংলাদেশের যে পরিমাণ ব্যবসা বাণিজ্য হয় তার 90% বস্ত্রশিল্প। সেই বস্ত্রশিল্পের অবস্থা এমনিতেই বাংলাদেশে ঢুকছে, সেই বস্ত্রশিল্পের অর্ডার ভারতবর্ষে চলে আসছে। তা সত্ত্বেও তাদেরকে এবার আমেরিকার মার্কেটে ব্যবসা বাণিজ্য করার জন্য 37% শুল্ক দিতে হবে, যা নিঃসন্দেহে নজিরবিহীন এবং মোহাম্মদ ইউনুসকে বড় ধাক্কা বলে অনেকে মনে করছেন। অর্থাৎ মোহাম্মদ ইউনুস চীনকে পাশে পেলেন না, আমেরিকাকে পাশে পেলেন না, আর এরপরেই মুখ খুলল ভারতের পক্ষ থেকে ভারতের বিদেশ দপ্তর। এবং আজকে বিদেশ দপ্তর বলাটা হয়তো ভুল, ভারতবর্ষের বিদেশমন্ত্রী স্টেটমেন্ট দিয়ে বলেছেন, উনি হয়তো জানেন না ইন্ডিয়া হ্যাজ লংগেস্ট কোস্টলাইন ইন বে অফ বেঙ্গল। এবং অবশেষে তিনি সেভেন সিস্টার্স সম্পর্কে কিছু কথাবার্তা বলেছেন, আমি একটু আপনাদের বলে দিতে চাই। বিমস্টেক সম্মেলনে ভারতবর্ষ এই মুহূর্তে পার্টিসিপেট করেছে, আপনারা অনেকেই জানেন। এই মুহূর্তে বিমস্টেকে অতিরিক্ত গুরুত্ব কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এখানে শুধুমাত্র ভারতবর্ষের বিদেশ মন্ত্রী গেছেন তাই নয়, থাইল্যান্ডে কিন্তু আজকে গিয়ে পৌঁছাবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমস্টেক হলো এমন একটি সম্মেলন যেখানে এশিয়ার বিভিন্ন দেশ কিন্তু নিজেদের মধ্যে একটি একটি আলাপ আলোচনার পর্বে ভবিষ্যৎ নিয়ে আলাপ আলোচনা করেন। বিমস্টেক মানে বে অফ বেঙ্গল ওরিয়েন্টেড যে সকল দেশ, তারাই কিন্তু একসঙ্গে মিলিতভাবে এই সংগঠনটি তৈরি করেছেন। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই ধরনের দক্ষিণ এশিয়ার সংগঠন আরো একটা কিন্তু আছে, তার নাম হলো সার্ক।
কিন্তু সার্কে কিন্তু ভারতবর্ষ পার্টিসিপেটই করতে চায় না, কারণ এই সার্কে অন্যতম সন্ত্রাসবাদী দেশ পাকিস্তান আছে। মোহাম্মদ ইউনুস কিন্তু সবার আগে আবেদন জানিয়েছিলেন ভারতবর্ষ যেন সার্কে আসেন এবং সার্কে এসে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ যেন একত্রে একটি মিটিং করেন। মোহাম্মদ ইউনুসকে কিন্তু সেবার জয়শঙ্করই পাল্টা দিয়ে বলেছিলেন আমরা সার্ককে রিভাইভই করতে চাই না। যখন শেখ হাসিনা ছিলেন, এই সার্কের মিটিং যখন ভারতবর্ষ করতে চায়নি, শেখ হাসিনা কিন্তু ভারতবর্ষের এই সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন। ভারতবর্ষ সরাসরি বলেছিলেন পাকিস্তানের সঙ্গে সার্কে আমরা কেন মিটিং করব, সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসবাদী অ্যাক্টিভিটি এবং আলোচনা একসঙ্গে তো হতে পারে না, যে কোনো একটা ছাড়তে হবে। অর্থাৎ সার্ক কিন্তু প্রায় একটা ডেডলি অ্যাটমসফিয়ারে চলে গেছে, অর্থাৎ এই পার্টিকুলার সংগঠনের কিন্তু কোনো ভ্যালু বর্তমান সময় নেই, কারণ ভারতবর্ষ সার্কের মিটিং অর্গানাইজডই করে না, অ্যারেঞ্জও করে না এবং পার্টিসিপেটও করে না। তাই বিমস্টেক কিন্তু এশিয়ার এই যে দেশগুলো আছে, এই দেশগুলো ভবিষ্যতে কোন পথে চলবে তার একটা রূপরেখা তৈরি করার মঞ্চ, এবং এখানে ভারত, বাংলাদেশের মতো দেশ কিন্তু একত্রে আলোচনা টেবিলে কিন্তু মুখোমুখি অনুষ্ঠিত হবে। পাশাপাশি এই বিমস্টেক হলো আসিয়ান যে কান্ট্রিগুলো আছে এদের সঙ্গে একটা যোগাযোগ রক্ষার কিন্তু একটা জায়গা। এই এশিয়ান কান্ট্রিগুলোর সঙ্গে যোগাযোগ যদি রক্ষা ভারতবর্ষ করতে পারে, তাহলে কিন্তু ইন্দো স্পেসিফিক যে অঞ্চল, যে ইন্দো স্পেসিফিক যে রিজিয়ন, সেখানে কিন্তু ভারতবর্ষ নিজেদের কন্ট্রোল বাড়াতে পারে। তাই বিমস্টেক কিন্তু অতি প্রয়োজনীয় এবং ভারতবর্ষের জিওপলিটিক্যাল সারফেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। তার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বয়ং এই বিমস্টেক সম্মেলনে যাচ্ছেন। আর মোহাম্মদ ইউনুস চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি মিটিং করতে। কালকেও বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে এই মিটিং নাকি প্রধানমন্ত্রীর সঙ্গে হতে চলেছে। যদি এই মিটিং হয়, নিঃসন্দেহে খুব একটা ভালো বার্তা দিয়ে এই মিটিং হবে না, কারণ বিদেশ দপ্তর এবং বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে, সরাসরি বিদেশ মন্ত্রীর পক্ষ থেকে এই ধরনের কথাবার্তা কিন্তু উঠে এসছে, যেখানে তিনি সরাসরিভাবে বলেছেন যদি ভারতবর্ষের সহযোগিতা প্রয়োজন তাহলে আপনাদের ইন্টিগ্রেটেড আউটলুকে ভাবতে হবে, এইভাবে একতরফা ভাবলে হবে না, আপনাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। এবং উনি যে কথাগুলো বলেছেন আমি একটু আপনাদের বলে দিতে চাই। তিনি সরাসরি বলেছেন নর্থ ইস্ট ইমার্জিং অ্যাজ এ কানেক্টিভিটি হাব ফর দ্য বিমস্টেক কান্ট্রি, অর্থাৎ যে সেভেন সিস্টার্সকে মোহাম্মদ ইউনুস ল্যান্ড লকড বলে চিহ্নিত করেছিলেন, জয়শঙ্কর গিয়ে বলেছেন এই নর্থ ইস্ট এবং সেভেন সিস্টার্স এই মুহূর্তে বিমস্টেকের বিভিন্ন দেশের জন্য একটি ইমার্জিং হাব, অর্থাৎ ভবিষ্যতে সম্ভাবনা কিন্তু দেখাতে শুরু করেছে নর্থ ইস্ট। এবং ভারতবর্ষ পার্টিকুলারলি নর্থ ইস্টে সেভেন সিস্টার্সে শুধুমাত্র মোহাম্মদ ইউনুসের বে অফ বেঙ্গল কেন্দ্রিক নির্ভরযোগ্যতা নেই, ভারতবর্ষ সেখানে বর্তমানে নেটওয়ার্ক অফ রোডস করেছে, অর্থাৎ একাধিক রাস্তা তৈরি করেছে, রেলওয়ে তৈরি করেছে, ওয়াটারওয়েজ তৈরি করেছে, এবং গ্রিডস অ্যান্ড পাইপলাইন দ্বারা নর্থ ইস্ট আগের থেকে সম্পূর্ণভাবে বদলে গেছে, তা ভারতবর্ষের বিদেশ মন্ত্রী কিন্তু আজকে বলেছেন। অর্থাৎ মোহাম্মদ ইউনুস দাবি করেছিলেন এই নর্থ ইস্ট আসলে ল্যান্ডলকড। মোহাম্মদ ইউনুসের এই পুরো কথাটি আর পাল্টা দিয়ে জয়শঙ্কর জানিয়ে দিয়েছে এখন শুধুমাত্র বে অফ বেঙ্গল বা মোহাম্মদ ইউনুসের বাংলাদেশের উপর সেভেন সিস্টার্স ডিপেন্ড করে নেই। আর মনে রাখবেন আমরা ল্যান্ডলক নই, আমাদের কোস্টাল যে রিজিয়ন, কোস্টাল যে লাইন, তার দৈর্ঘ্য 6500 কিলোমিটার, যা পৃথিবীর মধ্যে অন্যতম এবং দীর্ঘতম বটেই। ফলে সব মিলিয়ে মোহাম্মদ ইউনুস যে কথাবার্তাগুলো আজকে বিমস্টেক সম্মেলনের প্রথম দিনেই শুনলেন, হয়তো তিনি তা ডিজার্ভ করেন। জয়শঙ্কর এরপরে আরো কিছু কথাবার্তা বলেন। তিনি বলেছেন আমাদের যদি কোঅপারেশন প্রয়োজন হয় তাহলে একটি পজিটিভ ইন্টিগ্রেটেড আউটলুক আপনাকে দেখাতে হবে। এমনকি শুধুমাত্র নির্দিষ্ট একটি সাবজেক্টকে চেরি পিকিং করলে সম্পর্ক কিন্তু থাকবে না। অর্থাৎ এই বিমস্টেকে যখন বাংলাদেশও আছে, ভারতও আছে এবং বিশ্বের একাধিক দেশ কিন্তু এই বিমস্টেকে আছে, আপনি শুধুমাত্র সম্পর্ক রক্ষা করবেন চায়নার সঙ্গে এবং চায়নাকে ভারতবর্ষের কোস্টাল রিজিয়নে ইনভাইট করবেন এবং ভারতবর্ষের বিপক্ষে একাধিক উস্কানিমূলক কথাবার্তা বলবেন, তা তো হতে পারে না। আপনি চায়নাকে যদি চেরি পিকিং হিসাবে বেছে নেন, চেরি হিসাবে যদি বেছে নেন, তাহলে চায়নার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখুন, তাহলে আমাদের কোঅপারেশন আপনি চাইবেন না। পরিষ্কারভাবে মোহাম্মদ ইউনুসকে আজ বার্তা দিয়ে দেওয়া হয়েছে জয়শঙ্করের পক্ষ থেকে। তারপরে আরো উল্লেখযোগ্য এটি কথাবার্তা বলেছেন। আপনারা জানেন নেপালে বিভিন্ন ক্ষেত্রে এখন বিক্ষোভ দেখা যাচ্ছে এবং এখন এই নেপালকেও বন্ধুত্বের আহ্বান জানিয়েছেন মোহাম্মদ ইউনুস। এই নেপালকে উদ্দেশ্য করে জয়শঙ্কর যা বলেছেন, আমার মনে হয় নেপালে যদি সাহস থাকে এই বিক্ষোভ অবিলম্বে তারা বন্ধ করবেন। তিনি বলেছেন মনে রাখবেন একমাত্র নর্থ ইস্ট এবং সেভেন সিস্টার্সই ইন্ডিয়ার সাবকন্টিনেন্ট এবং আসিয়ানের মধ্যে যোগাযোগ রক্ষা করে।
ইন্ডিয়ার সাবকন্টিনেন্ট কারা? নেপাল এবং ভুটান। যদি ভারতবর্ষ নর্থ ইস্টকে সম্পূর্ণভাবে লক করে দেয় তাহলে নেপাল কিন্তু এই আসিয়ান যে বাকি দেশগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগই করতে পারবে না। এমনকি এই নেপাল বিমস্টেকের সদস্যই হতে পারে না, কারণ এদের কিন্তু আশেপাশে বে অফ বেঙ্গল নেই। এবং এই নেপালকে কিন্তু দিনের পর দিন সদস্য করার জন্য প্রথম থেকেই সওয়াল তুলেছিল এবং অনুরোধ জানিয়েছিল ভারতবর্ষ। তার জন্য নেপাল কিন্তু আজকে বিমস্টেকের সদস্য। আর নেপাল আজকে মোহাম্মদ ইউনূসের পাল্লায় পড়ে ভারত বিরোধী যদি কথাবার্তা বলে তাহলে ভারতবর্ষ কোনোভাবেই তা মেনে নেবে না। এবং মনে রাখবেন, নর্থ ইস্টের এই করিডোর যদি নেপালের জন্য বন্ধ করে দেওয়া হয় তাহলে নেপালও কিন্তু বাকি আসিয়ার যে কান্ট্রিগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগই রক্ষা করতে পারবে না। একদম অ্যাগ্রেসিভ জয়শঙ্কর, এই রকম আক্রমণাত্মক কথাবার্তা অনেক দিন হয়তো জয়শঙ্কর বলেননি, অনেক বেশি ডিপ্লোম্যাসির আশ্রয় তিনি নেন, কিন্তু এইভাবে অ্যাগ্রাসন, এইভাবে মানে র্যাডিক্যাল একটা স্টেপ নিঃসন্দেহে এক্সপেক্ট করেছিলাম আমরা, এবং এটাই হয়তো মোহাম্মদ ইউনূস ডিজার্ভ করেন। আপনারা কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা। ধন্যবাদ।